নমস্কার, জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 7-এর 5 নম্বর অধ্যায় অর্থাৎ নদী তার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। প্রথমেই আগে জানতে হবে নদী কাকে বলে। নদী আমরা কম বেশি সবাই দেখেছি। নদী কাকে বলে না, নদীর যদি এমনি নর্মাল সংজ্ঞা জিজ্ঞেস করা হয় তাহলে আমাদেরকে কি বলতে হবে না, নদী হলো একটা স্বাভাবিক জলধারা যেটা অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনা পর্যন্ত বয়ে চলে। অর্থাৎ নদী হচ্ছে একটা ন্যাচারাল জিনিস যেটা প্রবাহমান, মানে প্রবাহিত হচ্ছে সব সময়, এবং কোথা থেকে কোথা পর্যন্ত প্রবাহিত হচ্ছে, উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহিত হচ্ছে। দেখো পাশেই একটা ছবি দিয়েছি, এই যখন এঁকে বেঁকে প্রবাহিত হয়, এরকমই একটা স্বাভাবিক জলধারা হলো নদী। এরপরে একটু আগেই বললাম না, নদী উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহিত হয়। তাহলে আমরা নদীর উৎস কাকে বলবো না, নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাটাকে নদীর উৎস বলে। প্রত্যেকটা জিনিসই একটা কোথাও না কোথাও থেকে তো সৃষ্টি হয়, তাই না? তো নদী যেখান থেকেই সৃষ্টি হয় সেটাকেই আমরা বলে থাকি নদীর উৎস। অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে নদী সাধারণত কোনো পাহাড়, মালভূমি বা পর্বত থেকে সৃষ্টি হয়। যেমন আমাদের প্রধান নদী গঙ্গা কোথায় উৎপত্তি হয়েছে না, গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। পাশেই দেখো ছবিগুলো দেওয়া আছে, এই যে এই ছবিটা, এটা হচ্ছে কিন্তু গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহার একটা ছবি। এরপরে আসছে কি মোহনা। এরপরে নদী একটা জায়গাতে সৃষ্টি হচ্ছে ঠিক সেরকমই একটা জায়গাতে তো গিয়ে শেষ হচ্ছে, তাই না? তো নদী যেখানে গিয়ে শেষ হয়, অর্থাৎ নদী কোথায় গিয়ে শেষ হয়, সাগর, মহাসাগর, হ্রদ বা অন্য কোনো জলাশয় বা অন্য কোনো নদীও হতে পারে, ঠিক আছে? তো একটা নদী যেখানে গিয়ে শেষ হচ্ছে সেটাকে বলা হচ্ছে নদীর মোহনা। এই যে দেখো, এই যে নদীটা, ওই পাশের ছবিটাই তোমরা দেখলে খুব ভালো করেই বুঝতে পারবে। এই যে নদীটা, এই একটা নদী, এই নদী কোথায় গিয়ে মিশেছে, এই যে এটা হচ্ছে একটা সাগর, এই নদীটা এই সাগরে গিয়ে মিশেছে, এটাকে বলা হচ্ছে কি ওই নদীটার মোহনা। আমাদের গঙ্গা নদীর মোহনা কোথায়? আমাদের গঙ্গা নদীর মোহনা হলো বঙ্গোপসাগর, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। এরপর আসছে এই ছবিটা দেখলে তোমরা সমস্ত কিছু যতগুলো টপিক আছে নদী সম্পর্কে প্রত্যেকটা টপিকই বুঝতে পারবে। একটা নদীর প্রবাহপথ দেওয়া আছে, এই নদীটার দেখো 3টে প্রবাহ দেওয়া আছে, উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ, মানে 3টে প্রবাহই আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি। যেমন আমাদের গঙ্গা নদীর ক্ষেত্রেও কিন্তু আমরা 3টে প্রবাহই খুব সুন্দরভাবে বুঝতে পাই। আরেকটা জিনিস, এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়গুলো লেখা আছে না উৎস, অর্থাৎ নদী যেখানে সৃষ্টি হচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে নদীর উৎস, আর নদী যেখানে গিয়ে শেষ হচ্ছে সেটাকে বলা হচ্ছে মোহনা। এরপরে আমরা আরও দুটো টপিক আছে, যেটা হচ্ছে ধারণ অববাহিকা আর জলবিভাজিকা। এই প্রত্যেকটা টপিক আমরা ধীরে ধীরে পড়ব, ঠিক আছে? এরপরে দেখো কি আছে, এখানে আমাদের ভারতবর্ষের সারা পৃথিবীর প্রধান নদীগুলো সম্পর্কে দেওয়া আছে। কোন নদী কোন মহাদেশের মানে ফেমাস যাকে বলা হয় বা প্রধান নদী, প্রত্যেকটা জায়গারই তো একটা প্রধান নদী আছে, ঠিক সেরকমই প্রত্যেকটা জায়গার একটা নদীর এখানে দেওয়া আছে। যেমন আফ্রিকা মহাদেশের প্রধান নদী হচ্ছে নীলনদ। শুধুমাত্র আফ্রিকা মহাদেশের প্রধান নদী বলেই নয়, নীলনদ কিন্তু আমাদের কাছেও একটা বিখ্যাত নদী। কোন দিক থেকে বিখ্যাত? নীলনদ হলো পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদী। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ, যার দৈর্ঘ্য 6650 মিটার। এছাড়াও দেখো বাকি মহাদেশগুলোর প্রধান নদীগুলো সম্পর্কে দেওয়া আছে। তো আমাদেরকে স্পেশালি যেটা বেশি করে মনে রাখতে হবে সেটা হলো কি না, আমাদের মহাদেশ এশিয়া মহাদেশের প্রধান নদী কি, এখানে ইয়াংসিকিয়াং দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে ইয়াংশি হচ্ছে এশিয়া মহাদেশের প্রধান নদী। এছাড়াও বাকিগুলো দেওয়া আছে, এগুলো তোমরা ভালো করে পড়ে নিও, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপর আসছে কি ধারণ অববাহিকা এবং জলবিভাজিকা। একটু আগেই আমি বললাম না ওই বড় একটা ছবি দেখে, যে ধারণ অববাহিকা আর জলবিভাজিকা এগুলো আমরা পড়ব। তো ধারণ অববাহিকা কি, আমরা যখন পড়ছিলাম যে নদী কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে উৎপত্তি হয়, তাহলে নদী যে উৎপত্তি হয়, নদীর যে জলটা, সেই জলটা কোত্থেকে আসে, সেটা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। অর্থাৎ কীরকম, সেটা পর্বতের বরফ গলা জল থেকে সৃষ্টি হতে পারে, আবার বৃষ্টির জল থেকে সৃষ্টি হতে পারে, আবার অন্য কোনো ছোটো ছোটো জলাধার এসে ওই বড় নদীতে এলে সেই ছোটো ছোটো জলাধারের জল নিয়েও কিন্তু ওই প্রধান নদীটা সৃষ্টি হতে পারে। তাহলে
একটা নদী কতগুলো জলধারা নিয়ে একটা মূল নদীর সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে একটা বিশাল নদী যে বিরাট অঞ্চলটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই গোটা অঞ্চলটাকে বলা হচ্ছে কি ধারণ অববাহিকা। ছবিটা দেখো, এটার থেকেও এই ছবিটা দেখলে খুব ভালো করে এটাই বেশি সুন্দর বুঝতে পারবে। দেখো একটা নদী, এটা তো একটা নদীর ছবি। এই নদীটা কতগুলো অঞ্চলের ওপর দিয়ে দেখো প্রবাহিত হয়েছে। এই নদী, এই যে দেখো এই একটা ছোট নদী, এগুলো ছোট নদী এসে 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 প্রত্যেকটা জায়গা থেকে জল এসে এই নদীটা সৃষ্টি করেছে। তো এই যে গোটা অঞ্চলটা, এই গোটা অঞ্চলটাকে ওই নদীটার কি বলে? ধারণ অববাহিকা। আরেকটা জিনিস এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জল বিভাজিকা। বিভাজিকা মানে কি? বিভাজন মানে কি? ভাগ করে দেওয়া। দেশ ভাগ বলেছিলাম না, দেশ বিভাজন হয়েছিল মানে দুটো দেশ আলাদা আলাদা ভাগ হয়ে গেছিলো। তাহলে জল বিভাজিকা আমরা কাকে বলবো? না, যখন কোনো উঁচু পর্বত বা পাহাড় জলরাশিকে আলাদা আলাদা করে দেয়, অর্থাৎ বৃষ্টির জল যখন আমরা ওপর থেকে কোনো পাহাড়ের ওপর দিয়ে যখন ফেলি, দেখবে বিভিন্ন দিকে ভাগ হয়ে হয়ে পড়ে যায়। ঠিক সেরকমই জলকে, অর্থাৎ নদী যে উঁচু স্থান দিয়ে বিভাজিত হয় সেইটাকেই বলা হচ্ছে জলবিভাজিকা। ধন্যবাদ। ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও এবং কমেন্টে জানিও।